আমি প্রথম যখন স্ক্রিপ্ট শুনতে যাই তখন দেখলাম একটা ছেলে এলো, সবার সঙ্গে আলাপ করলো, প্রায় ধরে নাও প্রায় 10-12 হাজার লোক জমে গেছে, পুলিশ সামলাতে পারেনি, তুমিও ফেমাস হয়ে যাবে একদম। কী আছে, প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে। নমস্কার, আমি সৌম্যত। আজকে আমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ ঘোষ মজুমদার, যাকে আমরা সেই ছোটোবেলায় দেখেছিলাম সুবর্ণলতা সিরিয়াল, তারপর তুমি নাটক করেছো এবং তারপর ফাইনালি প্রধান। তো আজকে দাদার সাথে অনেক বিষয় নিয়ে অনেক কথা হবে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো তোমার অভিনয় জার্নি অনেকটা শুরুতেই তুমি অনেক ছোটো বয়সে আই থিঙ্ক পেকার যে চরিত্রটা করেছিলে, তো তারপর তুমি তো নাটক করেছো, কিন্তু তোমার কি মনে হয় না যে সিনেমাতে আসাটা একটু কি বিলম্ব হলো? বিলম্ব না, এটা আমাদের একটা অভিনয় জগতে বা আমাদের আর্টিস্টদের একটা ব্যাপার আছে যে একটু সময় এবং ধৈর্যের অপেক্ষা। ধৈর্যটা খুব দরকার এবং সময়ের দরকার। সময় আমার হয়তো ছিল না সেই সময়, এই সময় এসেছে, তাই আমি সুযোগ পেয়েছি। আমার থিয়েটার শুরু হচ্ছে 2003 সালে। 2003 থেকে 2015 অবধি আমি নান্দিকা গ্রুপে একদম পুরো অ্যাটাচ ছিলাম, ওইখান থেকে আমার হাতে খড়ি অভিনয়। তারপরে 2010 সালে আমি প্রথম টেলিভিশনের সুযোগ পাই, সেটা হচ্ছে মেগা সিরিয়াল সুবর্ণলতা, যেটা আজও সুপারহিট। তারপরে থিয়েটার সিরিয়াল করতে করতে একটা সিনেমায় সুযোগ পেলাম, যেটা সময়ের অপেক্ষা ছিল, ধৈর্য। আমি আবার বলছি, ধৈর্য এবং সময়ের অপেক্ষা। সময় এসেছে, আমি সুযোগ পেয়েছি, ব্যাস। তো নিজের প্রতি একটা এক্সপেকটেশন থাকে যে আমি এত ভালো অভিনয় করছি, আমি কেন সিনেমায় ডাক পাচ্ছি না, এইগুলো কি কাজ করে কোথাও? হচ্ছে কারণ আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছে কবে সিনেমায় চান্স একটা, মানে এইগুলো তো চলে, মানে তুমি যেটা বলছো যে সময় তো ডেফিনেটলি, বাট সবসময় কি মানে ওইটা দিয়ে কি ভোলানো সহজ? মানে না, আমার হয়তো সবাই থিয়েটারের প্র্যাকটিসটা হতে তোমাদের ওটাই শেখায়। আমার থিয়েটার, এটা একটা ধৈর্য। প্রথম থেকে আমি শিখে এসেছি যে আমরা ধৈর্যটা কেমন করে ধরতে হয়। আমার বিভিন্ন গেমস বা বিভিন্ন থিয়েটারের চর্চার মধ্যে দিয়ে শিখে এসেছি। এবং অনেকে যেটা বলে যে কবে আমি সিনেমায় সুযোগ পাবো, আমার সত্যি বলছি, আমার কোনোদিনই মনে হয়নি, আমি কোনোদিনই মনে করিনি আমি সিনেমায় করবো। সিনেমার ওই গ্ল্যামারটা নিয়ে তোমার খুব না, আমার কোনোদিন, আমি অভিনয় করবো, এটা আমার প্রধান লক্ষ্য। আমি থিয়েটার করি, সিরিয়াল করি, সিনেমা করি, আমি অভিনয় করবো। কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি অভিনয় করবো, যেখানে আমি সুযোগ পাবো। আমার উপার্জন হলে অভিনয় থেকেও হবে, আমি অভিনয় করে উপার্জন করি। তো আমার প্যাশন হচ্ছে অভিনয় করা, এবং অভিনয়টা আমি করে যেতে চাই। কিন্তু দাদা, বাংলায় থিয়েটার করে সেটাকে পেশা হিসেবে গ্রহণ করে এতদিন কাটানো, মানে অর্থনৈতিক দিকটা আমি বলছি, সেটা কি সত্যি? কারণ অনেকেই তো দেখো, আমি বহু লোককে দেখেছি হয়তো প্রথমে নাটক বা থিয়েটারটাকে তারা করেছে, তারপর দেখা গেছে সিরিয়ালে গেছে বা ইন্দ্রপুরী স্টুডিওতে গিয়ে বসে আছে। হ্যাঁ, নিশ্চয়ই। না, এটা নিশ্চয়ই, মানে থিয়েটার করে কখনো গাড়ি হয় না, বাড়ি হয় না, ফ্ল্যাট হয় না, সেটা সিরিয়াল সিনেমা করলে হয়। কিন্তু থিয়েটার করলে একটা মনের খিদে মেটে, একটা জ্বালা মেটে, মানে হয়। মানে থিয়েটার করে একটা সময় হতো না, সত্যি হতো না, কিন্তু এখন হচ্ছে। এখন আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা শুধু থিয়েটার করেই সংসার চালাচ্ছে। তাদের হয়তো গাড়ি নেই, তাদের হয়তো ফ্ল্যাট নেই, কিন্তু তারা কিন্তু সংসার চালাচ্ছে, বিয়ে করেছে, তাদের বাচ্চা কাছে হয়েছে, তারা কিন্তু সংসার চালাচ্ছে, থিয়েটার করেই চালাচ্ছে। আমি নিজের চোখে দেখা। কিন্তু আগে বোধহয় ছবিটা এরকম ছিল না, আগে একদমই ছিল না, একদমই ছিল না। তার আগে কষ্ট হতো, কিন্তু এখন হচ্ছে। এখন থিয়েটারে অনেক পয়সা করে এসেছে, উপার্জনও অনেকে করছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে শুধুমাত্র সারা জীবন থিয়েটার করে গেলাম, ভবিষ্যৎ আমি ভাবলাম না, তা হয় না। তার জন্য হয়তো সিরিয়াল করছে, অনেকে সিরিয়ালে চলে যাচ্ছে, অনেকে সিনেমায় যাচ্ছে। হ্যাঁ, আমিও করেছি, সত্যি আমি অস্বীকার করছি না, আমিও করেছি, এবং আমি সুযোগ পেলে অবশ্যই করব। সিরিয়ালও করব, সিনেমাও করব, প্রচুর করব। তো আমার প্যাশন হচ্ছে অভিনয় করা, আমি অভিনয় করব। একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে যারা একটু থিয়েটার করতো তাদের এই সিনেমা থেকে তারা একটু দূরেই থাকতো। মানে আমরা তো বহু থিয়েটারের খুব প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পেয়েছি, সেটা শম্ভু মিত্র হোক কি অজিতেশ বন্দ্যোপাধ্যায় হোক, এরা কি আমরা দেখেছি যে সিনেমাতে তো খুব একটা তাদেরকে মুখ দেখা যায়নি, বরঞ্চ ওই সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে সে একটা যেখানে মানে উত্তম কুমারের যে চরিত্রটা অরিন্দম চাইছে যে সিনেমা করতে, সে বলছে না, সেটা নয়, সিনেমা হচ্ছে অভিনেতাদের পুতুল। এখন তো বলা উচিত যে ওটা ভুল হয়ে গেছে, যে অভিনেতারা হচ্ছে পিয়ারের হাতে পুতুল, ওই ডায়লগটাও অ্যাড করা উচিত। তো এই যে, কিন্তু হঠাৎ করে আবার দেখা গেল যে ইদানিং মানে নাটকের যারা ব্যক্তিত্ব, তারা দেখা যাচ্ছে যে এই সিনেমা আর নাটকের যে একটা কোথাও আদান প্রদান হচ্ছে, মানে অভিনেতারা আসছে যাচ্ছে। এবং অনির্বাণ ভট্টাচার্য, যিনি এখন, যেটা সত্যি খুব রেয়ার হয়তো, যে অনির্বাণ ভট্টাচার্য থিয়েটারের লোক এবং সে হচ্ছে একদম পুরোপুরি বাংলা মেন স্ট্রিম ছবির একজন নায়ক,
এই বদলটাও ঘটেছে, এটা কি? এটা তো খুবই ভালো, এটা তো আমি তো চাই এরকম হোক। আমি তো চাই ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে থিয়েটার থেকে ছেলেমেয়েরা যাক। এখন তো অনেক সুযোগ পাচ্ছে, মানে দেব যেটা করছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, মানে আমি তো কৃতজ্ঞ তাদের কাছে, বেঙ্গল টকিজ বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার। মানে এই যে দেখুন দেব, ওরা যে কোম্পানি নিয়েছে, যেমন দুর্গ রহস্য করেছে দেব, তারপরে বাঘা যতীন করেছে, প্রচুর থিয়েটারের ছেলেমেয়ে গেছে, নতুন ছেলে। আমি হ্যাপি, মানে এটা খুবই মানে ভালো দিক এটা। আমি তো নিজে গেছি, মানে বেঙ্গল টকিজ আমাকে সুযোগ দিয়েছে প্রধানে, মানে আমি কৃতজ্ঞ তাদের কাছে, অতনুদার কাছে, অভিজিৎদার কাছে আমি কৃতজ্ঞ। মানে আমার থিয়েটারের শো দেখে আমাকে তারা নিয়ে গেছে, এটা তো ভালো জিনিস। মানে আমি তো চাই এরকম অনেক, আমার মতো অনেক আরও যাক থিয়েটারের ছেলেমেয়ে, আরও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করুক, মানে বাংলা সিরিয়াল সিনেমায় কাজ করুক, এটা চাই। এই আদান প্রদানটা তো আগে ছিল না, মানে ছিল না, কিন্তু এখন হয়ে গেছে, এটা তো খুবই ভালো। হ্যাঁ, সেটা ভালো, কিন্তু এটা কি তোমাদেরও কি একটা চিন্তা ভাবনার বদল এসছে, যে আগে যেমন একটা ধারণা করা হতো যে? অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম আগে যেমন যেটা হতো যারা করতেন বারণ করতেন, কিন্তু আমি সেটা চাই না। এখন আমি চাই, মানে আমরা প্রত্যেকে চাই, আমাদের ব্যাচে যারা আছে, আমার সমসাময়িক যারা আছে, তারা প্রত্যেকে চাই যারা থিয়েটার থেকে ছেলেমেয়েরা যাক না, কি আছে, ভালো তো, এ তো অবশ্যই খুবই ভালো। এতে ভালো ভালো সিনেমা আসবে, ভালো অভিনয় দেখা যাবে। অনেক থিয়েটারের ছেলেমেয়ে যারা আসছে, যেমন অনির্বাণ চক্রবর্তী প্রধানে কাজ করি, কত ভালো কাজ করেছে, মানে আমি তো মানে ওনার সঙ্গে আমি প্রথম কাজ করেছি, আমি নিজে ফ্যান হয়ে গেছি, মানে আমি আগে ফ্যান ছিলাম, মানে আরও ভক্ত হয়ে গেছে ওনার। উনি তো থিয়েটার থেকে উঠে এসেছেন। এখন তো এইটা যাতায়াতটা, আমি ওই জন্যই বললাম, যাতায়াতটা অনেক বেশি, অনেক অনেক অনেক, আরও বেশি হওয়া উচিত, আরও হওয়া উচিত, আমি চাই। প্রধানে অতগুলো চরিত্রের ভিড়, দেব নামক একটা সুপারস্টার রয়েছে, তারপরেও তোমার চরিত্রটা যে খুব দীর্ঘ সময় ধরে স্ক্রিনে আছে তা নয়। এখন তো কোনো চরিত্রই যে ফেলে দেওয়া চরিত্র তা তো নয়, এখন চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্রই দেখা যায় যে খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে। তো সেইখানে ওই অল্প সময়ের মধ্যে দিয়ে বাজিমাত করে দেওয়া, মানে ছোট ছোট অভিব্যক্তির মাধ্যমে, মানে তোমার, মানে আমি বলছি যে বেশি তো সিন ছিল না, ছিল ডেফিনেটলি ছিল, কিন্তু ছোট ছোট সিনের মধ্যে দিয়ে নিজেকে জাহির করা, এইটা করো কী করে? আমার একটা শোনা কথা তোমাকে বলছি, যে অনেক দিন আগে আমাদের একজন টিচার, মানে যিনি গৌতম হালদার, তার কাছ থেকে শোনা কথা, যে শম্ভু বাবুকে একজন বলেছিলেন তার অভিনয় দেখে, যে আপনি এত ভালো অভিনয় করলেন কী করে। তিনি 3টে কথা উত্তর দিয়েছিলেন, ধ্যান, ধ্যান এবং ধ্যান। তো সেটা হচ্ছে ব্যাপার, আমাদের থিয়েটার থেকে একটাই শেখা জিনিস, যে তুমি যদি ধৈর্য ধরে থাকো এবং খুব মন দিয়ে যে কাজটা শেখো, তাহলে তুমি ছোট্ট জিনিসটাকে বড় করে তুমি করতে পারবে। তো আমাদের কাছে ছোট বড় কিছুই হয় না, তো আমি সেইভাবে শিখে এসেছি। হয়তো আমার কাছে নান্দিকারের কাছে আমি সেই শিক্ষাটা পেয়েছি, নান্দিকার গ্রুপের কাছে, যে জিনিসই দেবে, যে চরিত্রই দেবে, সেটাকে আমি আমার মন দিয়ে, ভালোবাসা দিয়ে আমি সেটাকে করব। তো সেটাই হয়তো পেয়েছি, সেটাই হয়তো করতে পেরেছি। শেষে যখন তুমি ছাতাটা ধরছো, হ্যাঁ, পবন বন্দ্যোপাধ্যায়, তো বোঝা যাচ্ছে মানে তোমার চরিত্রটাও একটা বদল ঘটছে। সেটা আমাকে ডিরেক্টর বলেছিলেন, প্রডিউসার যিনি অতনুদা তিনি বলে দিয়েছিলেন, দেবদাও বলে দিয়েছিলেন, এবং যিনি স্ক্রিপ্ট রাইটার শুভদীপ দা তিনি বলে দিয়েছিলেন, আগে থেকে সব বলে দিয়েছিলেন। তো আমি সেটা ভেবেছিলাম, ভাবতে তো ওই জায়গায় চলে গেছি, এটা করেছি, কী করব। আর দেব নামক সুপারস্টারকে তুমি দেখলে? বাবা, ও তো মানে আমি প্রথম যখন স্ক্রিপ্ট শুনতে যাই, তখন দেখলাম একটা ছেলে এলো, সবার সঙ্গে আলাপ করলো, হাই আমি দেব, আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলে আমি দেব। তো আমার প্রথমেই মনে হয়েছিল যে এ তো একজন সুপারস্টার বাংলার, সে আমার সঙ্গে এসে তার নিজের নামটা আমাকে বলছে। আমি এখানেই অবাক হয়ে গেছি, এবং একবারের জন্য মনে হয়নি সে বাংলার একজন সুপারস্টার, একবারের জন্য মনে হয়নি। মনে হচ্ছে না আমার বাড়ির পাশের ছেলে, আমার ছোটোবেলা থেকে তাকে দেখে এসেছি। এত সুন্দর বিহেভিয়ার, এত সুন্দর ভদ্র, আর এত সুন্দর, মানে উনি অভিনয় করে গেছেন এত সুন্দরভাবে। প্রত্যেকটা সিন যখন শুটিং হচ্ছিল, প্রত্যেকটা যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ উনি করে যাচ্ছেন। তো এইটা আমাদেরকে খুব ভালো লেগেছিল। অভিনয় করছেন প্লাস প্রোডাকশান সামলাচ্ছেন, নিজের চোখে এগুলো দেখা অত্যন্ত, মানে খাওয়া দাওয়া, মানে আমাদের থাকার জায়গা, মানে 17-18 দিন যে আমরা আউটডোর করেছি, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে, গাড়ি ব্যবস্থা থেকে শুরু করে, ট্রান্সপোর্টের ব্যবস্থা থেকে শুরু করে, সব রকম ব্যবস্থা ওনারা করেছিলেন। মানে এত ভালো আয়োজন, মানে আমি ভাবতে পারছি না। প্রধান 2-তে কি দেখা যাবে? বাবা, প্রধান 2 আমি জানি না, এটা আমি সেদিনকে নবীনাতে ভিজিট করতে গেছিলাম, আমি, দেবদা, অতনুদা প্রডিউসার। তো সেখান থেকে জোরে চেঁচিয়ে হলে বলছে সব প্রধান 2 চাই। তো আমি জানি না, এটা দেবদা, অতনুদা, অভিজিৎ দা এরাই জানে। তুমি এই সময়টাকে কিভাবে দেখছো? মানে তুমি তো একজন অভিনেতা, তুমি একজন শিল্পী, এই যে সময়টা একটা অস্থির সময়, যেখানে আবার বলা হচ্ছে যে বাংলা থিয়েটার সেই সেকাল আর নেই, সিনেমাটাও যে খুব, বাংলা সিনেমা যে খুব সারা বছর চলছে তা নয়, কিছু কিছু সময় সত্যি খুব ভালো রান করছে। তো এই গোটা টাইমটাকে তুমি কিভাবে দেখছো?
গোটা টাইমটাকে বলতে এখন তো যা চলছে সমাজে, যেটা এই যে একটু পরে আমি একটা শো করতে যাব, সেই সব পোকামাকড়েরা নাটকটার মধ্যে, এটার মধ্যে দেখানো হচ্ছে যে একটা বদল হচ্ছে, মানে যে আমরা ক্ষমতাবান যারা আছে, তারা যারা নিচু আছে, নিচু তাদের আন্ডারে যারা কাজ করে, তাদেরকে ইউজ করছে, যে পুরো রস নিংড়ে বার করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এই নাটকটার মধ্যে সেটা দেখানো হয়েছে। তো এই যে বদল চলছে বা যা ঘটছে, তো আমি এগুলো থেকে দূরেই থাকি। মানে আমার এগুলো একদমই মানে পছন্দ নয়, বা আমার কিছু করি না। আমি শুধু আমার নিজের কাজটার প্রতি ফোকাস করি। চরিত্র করবো একটু আগে, মানে একটু পরেই আমি সন্ধ্যাবেলা করবো একটা চরিত্র, একদম ডিফারেন্ট একটা চরিত্র, মানে একদম ডিফারেন্ট বলতে রেড লাইট এরিয়া নিয়ে গল্প এটা। তো ডিফারেন্ট একটা চরিত্র, এবার তাদেরকে আমি মানে কীভাবে সেই চরিত্রটাকে আমি নেব, তাকে আমি মানে অবজার্ভ করেছি, একজনকে আমি অবজার্ভ করেছি, তারপরে কি তার এটা আমি ভেতর নিচ্ছি। যেমন প্রধানে যেমন যে ঘুঁটে যে চরিত্রটা আমাকে যখন প্রথমে ব্রিফ করা হয়েছিল, তো কি এটা এই আমার ওই ক্যারেক্টারটা, আমার একবার ওই একটা ছবি, শক্তি সামন্তের দুটো ছবি এসেছিলো, একটা হচ্ছে অমানুষ উৎপল দত্ত ছিল, উৎপল দত্তের পাশে একটা দেখবে লোক ছিল, সে ওই মানে ছায়াসঙ্গী টাইপের। আবার আরেকটা ছিল হচ্ছে তোমার অন্যায় অবিচার, ওই একই ধরনের ছবি, ওখানে আবার মিঠুন ছিল। তো ওই আমার ক্যারেক্টারটা খুব সিমিলার লাগছিল। না, আমি একদমই ওইগুলো ভাবিনি, তোমার কাছে শুনছি, আমি একদমই ভাবিনি। কিন্তু এটা ওটা আমি একজনকে দেখেছিলাম, ওই ঘুঁটের মতো একজন ছেলে, তাকে আমি দেখেছিলাম, তাকে আমি পুরো একদম কপি মানে নিজেকে নিয়েছি। এবার তারটা কিছু নিয়েছি নিয়ে, এবং নিজে আমার পুরো চর্চা দিয়ে আমি তৈরি করেছি। তোমার চরিত্রটাই যদি বলি, মানে চরিত্রটা যে শেষে পাল্টে গেল, যাকে বলে পাল্টিবাজ যাকে বলে, এখন দেখাও যাচ্ছে যে আজকে এখানে কাল ওখানে। তো প্রধানে যেটা দেখানো হয়েছে দুর্নীতি, যেটা মামা যেটা দুর্নীতি করে বেড়াচ্ছিল, যে সবসময় একটা বাজে কাজ, কোথাও একটা জায়গায় গিয়ে তার ধাক্কা লেগেছে, কোনো একটা জায়গায় দিয়ে ধাক্কা লেগেছে, এটা এতটা করাটা হয়তো ঠিক না। যে ঘুঁটের যে চরিত্রটা, আমার যে চরিত্রটা, কোথাও মনে হচ্ছে এটা এতটা করাটা ঠিক না। যে মাস্টার, যে সে তো তার একজন মাস্টার ছিলেন, ছোটোবেলায় তার হেড স্যার ছিলেন, তাকে তো কখনো অসম্মান করতে পারে না এই ঘুঁটে চরিত্রটা। তার সামনেই দেখা হচ্ছে যে তাকে অসম্মান করে যাচ্ছে তার মামা, কোথাও গিয়ে একটা তার মনে ধাক্কাটা লাগছে, সেই জন্য হয়তো তার মামার থেকে সে বদল হয়ে গেছে। আর এটাও তো হতে পারে যে যেহেতু এখন স্যার ক্ষমতা এলো না, হ্যাঁ সেটা ক্ষমতা বলে আসছে, এটা একদমই নয়। সে একটা মানুষ, তো মানে সে ঘুঁটে চরিত্রটা, সেটাও তো মানুষ, সে তো সবসময় মামার সঙ্গে দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, কিন্তু কোথাও একটা যেন মনে হচ্ছে সে তার মনে একটা কষ্ট রয়ে গেছে মানে মাস্টারের প্রতি। মানে প্রত্যেক সময় একটা বদল দরকার। এই যে প্রধানে যেটা দেখানো হয়েছে যে দুর্নীতি ঘটছে, তো এটা তুলে ধরা হয়েছে। ওই যে বললাম যে এটা মুখে প্রকাশ করা যায় না, মানে বলে প্রতিবাদ করা যায় না, এটা কাজের মাধ্যমেই প্রতিবাদটা হয়তো করতে হয়। সেই সাহসটা দেখানো হয়েছে, একজন এমপি হয়ে সেই সাহসটা দেখিয়েছে। হ্যাঁ, এবং অনেকে বলা হচ্ছে মানে জাওয়ানে যেটা হয়েছিল যে শাহরুখ খান একটা স্টেটমেন্ট রেখেছিল জাতির উদ্দেশ্যে, এবং তারপর 12 ফেলও একটা রয়েছে, মানে সব 12 ফেলে আমার একটা ডায়লগ খুব ভালো লেগেছে, ওই শেষের দিকে দেখবে ওই বন্ধুটাকে বলছে, আরে তুই এত গুছিয়ে মিথ্যে কথা বলিস, তুই তো সাংবাদিক হতে পারিস। মানে এটার মধ্যেও কিন্তু মানে একদম পিঞ্চ করা ডায়লগ, কিন্তু এটা তুই কি সাংবাদিক কতটা যে চাটলো, মানে বিশাল মানে ওই একটা ডায়লগে বিশাল, কিন্তু একদম দামি একটা ডায়লগ বলেছে, ওটা বিশাল ডায়লগ। আর তোমাদের এখানে তো আছে যে ছাপোষা বাঙালি কখনো কারোর পোষা হয় না, কারো এটা হয় না, দারুণ এইসব ডায়লগের একটা ডায়লগে বোঝানো যায়। আমরা কী বলতো, আমরা যেন আর্টিস্ট, তো শিল্পীরা সত্যি করে যারা শিল্পী হয় না বা সত্যি করে যারা আর্টিস্ট হয় না, তারা কখনো না রাস্তায় নেমে বা তারা কখনো প্রতিবাদ কর্মেও করে না, তারা তাদের নিজের কাজের মাধ্যমে প্রতিবাদ করে। তুমি যেটা বলছো ঠিকই, কিন্তু 2006 সাল 2007 সাল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, সেইখানে তো বহু মানুষ কিন্তু হেঁটেছিল, মানে সিপিএমের যে তুমি যেটা বললে যে সবসময় যে কাজের মাধ্যমে, কিন্তু সেটা তো আমরা দেখেছিলাম যে পরিবর্তন করে যে হাওয়াটা ওঠানো হলো, সেখানে তো শিল্পী বা তখন থেকে ওই বুদ্ধিজীবী ওই বিষয়টাও এলো। তো এখন তো দেখা যায় যে আবার অনেকে বলে, আমি এগুলো আনতে চাইছি না, আমার টপিকে চলে আসছে, যে বুদ্ধিজীবীরা তো একদম শীত ঘুমিয়েই চলে গেছে। মানে তুমি যে কথাটা বললে যে আমি হয়তো মানে রাস্তায় নামলাম না বা মোমবাতিটা হয়তো জ্বালিয়ে প্রতিবাদ করলাম না, আমি আমার কাজের মাধ্যমে, তো এটাও কি পরিবর্তন? তুমি যেটা চাইবে সেটা বুঝে নেবে, সেটাই বুঝবে। তো আমার মনে হয় আমার কাজের মাধ্যমে বলাটাই শ্রেয়। তুমি যেটা মনে করবে, দর্শক যেটা মনে করবে সেটা মনে করবে, তো আমরা সেটাই করি, আমরা কাজের। হ্যাঁ, যেটা 2006 সালে নেমেছিল, সবাই মিলে নেমেছিল, একটা পরিবর্তন চেয়েছিল, হয়তো হয়েছে বা হয়তো হয়নি, কিন্তু ওই যে আমরা সবসময় কাজের মধ্যম দিয়েই করি।
ভালো দিন কি আমাদের সত্যি আমরা ভালো আছি মানে হয়তো আছি বা হয়তো নেই, যাচ্ছে পুরো হয়তো আছি বা হয়তো নেই। আমি তো ভালো আছি, আমার সঙ্গে যারা আছে তারাও ভালো আছে। এই যে নাটক করবো তারা তো ভালো আছে, বেশ হাসি খুশি আছে, তুমিও তো হাসি খুশি আছো, ভালোই তো আছে। কে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছে, ভালোই তো আছো। গীত তো অলমোস্ট বাংলার যে মশলা ফিল্ম যেটাকে বলা হয় সেটাকে ধরে রেখেছে, চেঙ্গিস বা মানুষের মতো ছবি ক্রমাগত করছে। আবার দেব আরেক ধরনের যে খাদান আসছে বা ইয়ে, তো কীভাবে দেখো এদের দুজনকে? এরা দুজন দুরকম। আমি দেবদার সঙ্গে কাজ করলাম, আমি জিদ্দার সঙ্গে এখন কাজ করিনি। দুজন দুরকম। জিদ্দা একটা ধারায় চলছে এবং দেবদা একটা নিজের কন্টেন্টগুলোকে বেছে নিচ্ছে, কন্টেন্টগুলোকে বেছে বেছে কাজ করে যাচ্ছে। সে না ভালো গল্প এবং ভালো অন্য ট্র্যাকে যাচ্ছেন মানে দেবদা খুবই ভালো করছে। মানে আমার তো মনে হয় ইন্ডাস্ট্রি আরও উন্নতি হচ্ছে, মানে এরকম গল্প এত লোক হচ্ছে, সবচেয়ে বড় কথা। বাঘাযতীন করলো, দুর্গরহস্য করলো, ব্যোমকেশ দুর্গরহস্য করলো, তারপরে প্রধান, তারপর আবার খাদান আসছে, টেক্কা আসছে, তো এগুলো শুনছি। আবার ডিসেম্বরে হয়তো অতনুদা অজিতদার সঙ্গে করবে, সেটা এখন জানি না, হয়তো না করছে, হ্যাঁ করবে হয়তো, আমি জানি না কি করবে। তো করছে এরকম ভালো ভালো গল্প নিয়ে বেছে বেছে করছে, তারা তো করছে, এটা ভালো, খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছে। দেব খুব ভালো মানুষ, প্রথম কথা হচ্ছে এটা, মানে এরকম আমি সত্যিই দেখিনি। আমাকে খুব আপন করে নিয়েছে, মানে এক কথা ব্যাখ্যা করে অত্যন্ত একটা ভালো মানুষ, অত্যন্ত একটা ভালো অভিনেতা। শুটিং করছিলাম ওই আমি বলছি ওই জায়গাটার নামটা মেটেলি বাজার। একটা সিন ছিল, একটা মাঠ বাজারের মধ্যে, একটা সিন আছে, প্রধানে তুমি দেখেছো হয়তো, দেবাশিসকে ধরে দেব মারছে মাছের, ওই সিনটা ওখানে হতে পারলো না। এত লোক জমে গেছে, দেব এসছে বলে প্রায় ধরে নাও প্রায় 10-12 হাজার লোক জমে গেছে, পুলিশ সামলাতে পারেনি, সেদিনকে সিনটা ক্যান্সেল করতে হলো। সিনকে হয়নি, সেদিনকে শুটিং বাতিল করতে হয়েছে, বাতিল করে আমাদের এখানে আমাদের স্টুডিওতে হয়েছে, ইন্দ্রপুরী এই ভারতলক্ষ্মী স্টুডিওতে হয়েছে সিনটা। ওইখানে বাজার তৈরি হয়েছে সিনটা, ওইখানে বাজার তৈরি হয়েছে, ওই সিনটা ওখানে হয়নি। এত 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 ফ্যান ফলোয়িং আমাদের, আমি তো নিজের চোখে দেখলাম। তো ওরকম একটা বিশাল ফ্যান ফলোয়িং, যে আমাকে এরকম আপন করে, তাকে আমি মিষ্টি সুন্দর ভালো, মানে আমি বলবো না কেন, আমার তো বিশাল ভালো লেগেছে। যখন বাবা মারা যায় তখন আমি ওই সাদা কাছা পরা অবস্থায় ট্রেন জার্নি করে আমি এলাহাবাদ শো করতে গেছিলাম, কারণ আমি কমিটমেন্ট করেছিলাম আমি শো করতে যাব, নন্দিকারের শো ছিল। আমার যখন বড়দা মারা যায়, আমার দাদা ছিল, তার পরের দিন আমার নন্দিকারেরই এই একাডেমিতেই আমার শো ছিল, আমি এসেছিলাম শো করতে। আমার বাবা মারা যাওয়ার পর আমি চুল কাটাইনি, কারণ আমার শো করতে গেছিলাম। আমার মা যেদিনকে মারা যায় সেদিনকেও তার পরের দিনকে আমার শো ছিল এখানে, আমি এসেছিলাম সেই শোটা করতে, আমি ওই চুল কাটাইনি, কিছু করিনি। তো আমার পক্ষে আমার যখন আমি অভিনয় করি, যে বললে না অভিনয় তোমরা কী করে করো যে ভুলে যাও সব কিছু, আমি যখন অভিনয় করি না তখন আমার চারপাশে কে আছে, আমার ফ্যামিলি কে আছে, আমার কী, আমি সব ভুলে যাই। তুমিও ফেমাস হয়ে যাবে একদম, কী আছে হচ্ছে না, কে বলেছে এই যে ইন্টারভিউ নিচ্ছি, কালকে হয়তো আমি তোমার ইন্টারভিউ নেবো, হতেই পারে, কী আছে। আলোচনা মানে কেমন লাগলো আড্ডা? আমার খুব ভালো লাগছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আলোচনাটা খুব ভালো লেগেছে, প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে। আমার তো খুব সচেতনভাবে আমি খুব সেফ খেলেছি। সমস্ত থট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও অনেক ভালো ভালো এখানে আসবে, ইন্টারভিউ আসবেন, তাদেরকে দেখবেন।